ইরানকে ধ্বংস করতে গিয়ে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে ইসরায়েল, পাশে নেই একমাত্র বন্ধু ট্রাম্পও। নেতানিয়াহুর পতন কি শীঘ্রই? ইরানে আগুন নিভলেও জ্বলছে লেবানন, চলছে ইসরায়েলি হামলা। শান্তি চুক্তি না করার হুঁশিয়ারি ইরানের, আবারও ট্রাম্পের হুমকি কেন? মেসির রেকর্ড হ্যাট্রিক আর জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টিনা। ইরানি ফুটবলারদের নিয়ে মুগ্ধ কেন মেক্সিকোবাসী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেই খাদের পড়ে কোটি কোটি ডলারের বিশাল আর্থিক ক্ষতি আর চরম রাজনৈতিক সংকটে পড়েছে ইসরায়েল। সামরিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে 2023 সালের 7 অক্টোবরের পর নেতানিয়াহুর সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। যদিও চুক্তির তোয়াক্কা না করে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ার এবং লেবানন সিরিয়ায় আগ্রাসন বজায় রাখার অনড় ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে একমাত্র বন্ধু ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন ইসরায়েলকে ফেলছে বহুমুখী বিপদের ফাঁদে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য আচমকা বদলে যাওয়ায় ইসরায়েল এখন চরম পরাজয়ের মুখোমুখি। আমেরিকার সাথে ইরানের সমঝোতা চুক্তি বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কট্টরপন্থী নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। দীর্ঘদিনের চিরশত্রু ইরানকে দমাতে গিয়ে ইসরায়েল নিজেই এখন হাবুডুবু খাচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে। বিষয়টিকে শীর্ষ ইসরায়েলি সামরিক বিশ্লেষকেরা দেখছেন দেশটির ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির ফলে আন্তর্জাতিক অঙ্গনে আঞ্চলিক পরাশক্তি হিসেবে আরও জোরালো হবে ইরানের অবস্থান। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিতেও আসবে ইতিবাচক পরিবর্তন। বিলিয়ন বিলিয়ন ডলারের জব্দকৃত তহবিল ফেরত পাওয়ায় আগের চাইতে শক্তিশালী হবে ইরানের হাত। এই বিপুল অর্থ দিয়ে লেবানন, ইয়েমেনের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সুসংগঠিত করতে পারবে আইআরজিসি। ইরানকে দুর্বল করার যে স্বপ্ন ইসরায়েল দেখেছিল তা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি এবারের শান্তি চুক্তিতে ইসরায়েলিদের অংশগ্রহণের কোনো সুযোগই রাখেননি ট্রাম্প। এর মধ্যেই গত 15 জুন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন ইরানকে তিনি কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না। কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ইরানের যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি। এটিকে আমি আমার জীবনের লক্ষ্য হিসেবে চিহ্নিত করতে পারি। আমি এখন পর্যন্ত সেই লড়াই ধরে রেখেছি এবং ভবিষ্যতেও এটি বজায় রাখব। চুক্তি হোক বা না হোক, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, আজকেও না, আগামীতেও নয়। যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী আছি, এমনটা ঘটবে না। রাজনৈতিক অধপতনের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও এবারের যুদ্ধ ইসরায়েল ও নেতানিয়াহুর জন্য বড় ফ্লপ বা ব্যর্থতা হিসেবেই সামনে এসেছে। ইরানের উপর বোমা ফেলতে ও নিজেদের আকাশসীমা রক্ষা করতে গিয়ে ইসরায়েল প্রায় 50 বিলিয়ন শেকেল খরচ করে ফেলেছে। অথচ এত খরচের পরেও ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো যায়নি, বরং আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে খামেনির প্রশাসন। তবে অনেকের আশঙ্কা নেতানিয়াহুর লাগাম ছাড়া বাড়াবাড়ি শান্তি চুক্তিকে ফেলতে পারে হুমকির মুখে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি একে অপরকে বহু বছর ধরে চিনি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। অনেক সময়ই আমাদের দৃষ্টিভঙ্গি মিলে যায়, আবার এমন সময়ও আসে যখন আমাদের দৃষ্টিভঙ্গি মেলে না। আমি ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ রক্ষা করার জন্য দায়বদ্ধ এবং আমি এই ব্যাপারে সবসময় নিজের অবস্থানে অনড় থাকি। ইসরায়েলের ভেতরেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন তীব্র সমালোচনার মুখে। 2023 সালের 7 অক্টোবরের পর এটিকে তার ক্যারিয়ারের দ্বিতীয় বৃহত্তম ব্যর্থতা হিসেবে গণ্য করা হচ্ছে। এমনকি আমেরিকার সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেও ধরেছে দৃশ্যমান ফাটল। সব মিলিয়ে অন্তহীন এক মাল্টি ফ্রন্ট বা বহুমুখী যুদ্ধের ফাঁদে আটকে গেছে ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির ঘোষণাকে পাত্তা না দিয়ে লেবাননে জোরালো হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল। রোজকার মতো বুধবারও দফায় দফায় বিমান হামলা হয়েছে লেবাননের বিভিন্ন শহরে। তবে লেবাননে হামলা বন্ধ না হলে চুক্তি নয়, আবারও সাফ জানিয়েছে ইরান। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কি শান্তি আসবে নাকি আগুন জ্বলতেই থাকবে, কি বলছেন বিশ্লেষকরা? সাজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট।
ইরানের আগুন নিভলেও এখনো জ্বলছে লেবানন। বর্বর ইসরায়েলের একের পর এক বিমান হামলায় গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও তার কোনো তোয়াক্কা না করেই রোজ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হলে যুদ্ধবিরতি হবে না ইরান সাফ জানিয়ে দিলেও থামছে না বর্বর নেতানিয়াহুর দেশ। এমনকি লেবাননে হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাগিদকেও পাত্তা দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হুমকি দিয়েছে লেবানন, গাজা ও সিরিয়া থেকে সরবে না ইসরায়েলি বাহিনী। গেল 2 দিনে লেবাননের বিভিন্ন অঞ্চলে অন্তত 84 বার হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যাও করেছে ইসরায়েলি সেনারা। এমন অবস্থায় লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ঝুঁকির মুখে পড়েছে ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির চুক্তি। শঙ্কা দেখা দিয়েছে শেষ পর্যন্ত চুক্তি হওয়া নিয়ে। এরই মধ্যে ক্ষুব্ধ ইরান হুঁশিয়ারি দিয়েছে লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেবে। লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করাই যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। কোনো ধরনের চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ ও ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেয়া এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার পাশাপাশি লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে বলে আবারও সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধ শেষ করতে চাইলে অবশ্যই দখলদারি বন্ধ করতে হবে। যুদ্ধের সময় দখলে নেওয়া অঞ্চলগুলো থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। লেবাননের উপর এখনও ইসরায়েলের হামলা ও দখলদারিত্ব চলছে, যা সমঝোতা চুক্তিকে লঙ্ঘন করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসছে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন আমেরিকার পক্ষ থেকে ডিজিটালে চুক্তি সই হয়েছে, এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর এরপরই 60 দিনের আলোচনা শুরু হবে পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে। তবে ইরান চুক্তির শর্ত না মানলে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন লেবাননে যুদ্ধ বন্ধ না হওয়াই সমঝোতা চুক্তি এখনো হুমকির মুখে। ভেস্তে যেতে পারে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনাও। আর ইরানের বন্দরগুলোর ওপর এখনো আমেরিকার অবৈধ অবরোধ বহাল থাকলেও গেল 2 মাসের মধ্যে প্রথমবার 3টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ হরমুজ পাড়ি দিয়ে ইরানে পৌঁছেছে। শুধু তাই নয়, 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির 2টি সুপার ট্যাঙ্কার 38 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ পার হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাও ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি বলে দাবি ইরানিদের। সমঝোতা চুক্তি চূড়ান্ত হলে ইরান আবার খুব দ্রুত বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশের কাতারে উঠে দাঁড়াবে বলেও আশাবাদী তারা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গ থেকে বহু বাংলাভাষী মুসলিমকে বেআইনিভাবে বহিষ্কার এবং বাংলাদেশে পুশিনের অপচেষ্টায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রায় 5,000 মানুষকে পুশিনে বাধ্য করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি নাগরিকদের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 16 জুন প্রকাশিত বিশেষ এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বহু মানুষকে জোর করে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি যথাযথ যাচাই ছাড়া এসব মানুষকে প্রবেশ করতে না দেওয়ায় অনেকেই সীমান্তের জিরো লাইনে আটকে পড়েছেন। এতে করে সীমান্তে তৈরি হচ্ছে মানবিক সংকট। বিজিবির তথ্য মতে 2026 সালের 1 জুন থেকে বিএসএফ এর অন্তত 21টি পুশ ইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ 200 জনেরও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়।
অন্যদিকে পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করছে তাদের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় শত শত বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করা হয়েছে এবং প্রায় 5,000 মানুষকে ফেরত পাঠানো হয়েছে। এদিকে ভারতের এ ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ অনেক পরিবারকে জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে বা সীমান্তে আটকে রাখছে, যা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি বলেন, অবৈধ বহিষ্কার বন্ধ করে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে সমন্বয় করা জরুরি। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি অনেক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে, যারা জানিয়েছেন রাতের আঁধারে বিএসএফ কিছু মানুষকে সীমান্তে নিয়ে গিয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। কিছু ক্ষেত্রে বিজিবি বাধা দিলে পরে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। চলতি মাসে এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য। প্রতিবেদনে পশ্চিমবঙ্গে মার্চ মাসের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে 90 লাখেরও বেশি ভোটারকে বাদ দেওয়ার বিতর্কিত বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ওই বাদ পড়াদের আটক ও বহিষ্কারের আশঙ্কা দেখা দিয়েছে। একই ধরনের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া অতীতে ভারতের আসামেও ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। আসামে 2019 সালের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় 19 লাখেরও বেশি মানুষ রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়ে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন ধরেই বাংলাভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে অভিযুক্ত করে চলেছেন। সম্প্রতি তিনি দাবি করেন, সীমান্তের কাছে নিয়ে গিয়ে অনেককেই সরাসরি সীমান্ত পার করে দেয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, স্বেচ্ছায় প্রত্যাবাসন আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও জোরপূর্বক কাউকে বহিষ্কার বা চাপ প্রয়োগ করে ফেরত পাঠানো গ্রহণযোগ্য নয়। সংস্থাটি সতর্ক করে বলেছে, খাদ্য, পানীয়, আশ্রয় ও চিকিৎসা ছাড়া সীমান্তে মানুষকে আটকে রাখা অমানবিক আচরণের শামিল। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে শত শত মানুষকে বাংলাদেশি সন্দেহে আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের অধিকাংশই মুসলিম, যদিও কিছু হিন্দুও রয়েছেন। অনেকের ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াই গ্রেফতার ও আটকের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সীমান্ত দিয়ে কাউকে ঠেলে দেয়া হলে তা গ্রহণ করা হবে না। প্রত্যাবাসন অবশ্যই প্রচলিত আন্তর্জাতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, নাগরিকত্ব যাচাই বা সীমান্ত ব্যবস্থাপনা যেন কখনোই মানুষের মৌলিক মর্যাদা ও মানবাধিকারের ক্ষতির বিনিময়ে প্রয়োগ করা না হয়। ভারতের কাছে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির রেকর্ড গড়া হ্যাটট্রিক আর ইতিহাসের সাক্ষী হতে পেরে যখন উল্লাসে ফেটে পড়েছে গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকরা, তখন মেসির দেশের কি অবস্থা? বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দের জোয়ারে ভাসছে গোটা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স সহ দেশটির প্রতিটি অলিগলি সড়ক। তবে এত উচ্ছ্বাস ছাড়াই নীরবে সমর্থকদের মন জয় করে নিয়েছে এবারের বিশ্বকাপে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরানের ফুটবল টিম। তীব্র অস্থিরতা আর ঝুঁকির মধ্যে প্রথম ম্যাচে ড্র করা ইরানিদের কাছ থেকে দেখে মেক্সিকোবাসী। ইরান টিম নিয়ে কি বলছে তারা? রিপোর্ট জানাচ্ছেন নাইম আহমেদ। লিওনেল মেসির প্রথম গোলের সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার অধিবাসীরা। রাজধানী বুয়েন্স আয়ার্সে বড় পর্দার সামনে, রেস্তোরাঁয়, পাবলিক স্কোয়ারে কিংবা রাস্তা, সবখানেই শুধু আকাশি সাদা জার্সি ও পতাকার ঢেউ। কেউ নাচছেন, কেউ জড়িয়ে ধরছেন বন্ধুদের, কেউ বা মোবাইলে বন্দি করছেন স্মরণীয় মুহূর্তগুলো। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আলজেরিয়ার সাথে নিজের সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ ও 200তম ম্যাচে হ্যাটট্রিক করে আলজেরিয়ার বিপক্ষে দলকে জিতিয়েছেন 3-0 গোলে। এমন একটি রাতকে ঘিরে আর্জেন্টিনাবাসীর আবেগ ছিল লাগাম ছাড়া। মহাতারকা মেসিকে মাঠে দেখার প্রতিটি মুহূর্তই ইতিহাসের অংশ হয়ে থাকবে বলছে আর্জেন্টাইনরা।
verlo a Messi hoy fue una locura. আজ মেসিকে দেখাটাই ছিল অবিশ্বাস্য। আমার মনে আছে 2006 সালে যখন আমি তাকে প্রথমবার দেখেছিলাম, সেটা আমার দেখা প্রথম বিশ্বকাপ। আর 2026 বিশ্বকাপে এসে এরই মধ্যে সে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেলেছে। পরের ম্যাচে সে নিজেকে ছাড়িয়ে যেতে পারে, আমি খুবই খুশি। এটা দারুণ ব্যাপার যে সে একজন আর্জেন্টাইন। Y verlo ahora. মেসি বিশ্বসেরা, তার খেলা আমাকে মুগ্ধ করেছে। সে আজ দুর্দান্ত খেলেছে, 3 গোল করেছে। সে সত্যি একজন চ্যাম্পিয়ন। তার খেলা দেখতে পারা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আলজেরিয়ার সাথে ম্যাচটি পুরোটাই ছিল মেসিময়। নিজের 200তম ম্যাচে 3 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ 16 গোলে জার্মানির ক্লোজার সাথে ভাগ বসিয়েছেন কিংবদন্তি ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামনে রয়েছে আরও ম্যাচ। সব ঠিক থাকলে সামনের ম্যাচেই সবাইকে ছাড়িয়ে যাবেন মেসি। 39 বছর বয়সে এসে বিশ্বকাপে মেসির এমন পারফরমেন্সে উল্লাসে ফেটে পড়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। এমবাপ্পে 2টি গোল নিয়ে বিশ্বকাপ শুরু করেছে, কিন্তু নিজের যাত্রী নিয়েছেন মেসি। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। রাজা সবসময় রাজাই থাকে। Cambio, todo muy bien. কেউ আমাকে জিজ্ঞেস করেছিল আমার অভিজ্ঞতা কেমন ছিল। মেসি হলো অভিজ্ঞতা। জীবনে প্রথমবার আমার ছোট্ট মেয়েকে নিয়ে খেলা দেখতে এসেছি। প্রথমবারের অভিজ্ঞতায় মেসির হ্যাটট্রিক, এই অনুভূতি অবিশ্বাস্য আনন্দের। শুধু একটি জয় নয়, টুর্নামেন্ট শুরুতে মেসির এমন অবিশ্বাস্য খেলা ও দলের জয়ের আনন্দ উদযাপন চলেছে গভীর রাত পর্যন্ত। এবারের বিশ্বকাপে রয়েছে রাজনৈতিক উত্তেজনাও। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব পড়েছে খেলার মাঠেও। এবার বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হলেও দেশটিতে থাকার অনুমতি নেই ইরানিদের। তাই প্র্যাকটিস ক্যাম্প করতে হচ্ছে মেক্সিকোর টিওয়ানা শহরে। এমনকি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্তি নিয়েই যেতে হচ্ছে আমেরিকার মাঠে। আবার খেলা শেষ করেই ফিরে যেতে হচ্ছে দূরের মেক্সিকোতে। এমন অবস্থাতেও যাত্রাপথের ক্লান্তি নিয়েও নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করে প্রথম ম্যাচ শেষ করে যুদ্ধবিধ্বস্ত ইরান ফুটবল দল। তাদের এই পারফরমেন্স আর সাহসের ব্যাপক প্রশংসা করছে মেক্সিকোর তিওয়ানা শহরের বাসিন্দারাও। ইরান দলকে থাকার জায়গা দেওয়ার জন্য মেক্সিকোকে ধন্যবাদ, এবং এখানকার মানুষ তাদের উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। ড্রতে আমরা খুব অবাক হয়েছিলাম, কারণ আমার মনে হয় ইরান খুব শক্তিশালী দল নয়। তাই এই ফলাফলে পৌঁছানোটা তাদের জন্য খুবই ভালো। এটা দারুণ, আমি তাদের জন্য খুব খুশি। বিশ্বকাপের শুরু থেকেই মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বৈরিতার কারণে বৈষম্যের শিকার হয়েছে ইরান জাতীয় ফুটবল দল। ইরান আগামী 22 ও 27 জুন বেলজিয়াম ও মিশরের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে তাদের শেষ 2টি ম্যাচ। আমেরিকা স্বাগত না জানালেও প্রতিবেশী মেক্সিকোর আতিথেয়তা আজীবন মনে রাখবে ইরানের ফুটবল দল। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সব হারিয়েও বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছুঁয়ে দেখার চেষ্টা করছে ফিলিস্তিনের গাজার অধিবাসীরা। গাজার অস্থায়ী তাঁবু আর ক্যাফেগুলোতে এখন ভিড় জমাচ্ছে ফুটবল প্রেমীরা। শুধু খেলা দেখাই নয়, গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝেই ছোট ছোট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। শিশুদের মানসিক চাপ কমাতে খেলার ব্যবস্থা করে দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও স্থানীয় ভলেন্টিয়াররা। বিস্তারিত মীর ফাজিল রাব্বির ডেস্ক রিপোর্টে। মাথার ওপর বোমারু বিমান আর পায়ের নিচে চেনা শহরের ধ্বংসাবশেষ, তবুও হারিয়ে যায়নি ফুটবল প্রেম। সব হারিয়েও ফুটবলের আনন্দটুকু ছুঁয়ে দেখার চেষ্টা করছে গাজার বাসিন্দারা। যুদ্ধ তাদের সব কিছু কেড়ে নিলেও নিতে পারেনি ফুটবলের প্রতি ভালোবাসা। ধ্বংসস্তূপের মাঝেই বিশ্বমঞ্চের খেলা দেখছে বাস্তুচ্যুত গাজাবাসী। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের 2 বছরব্যাপী সামরিক অভিযানে বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2025 সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এত কষ্টের মাঝেও খেলা দেখা, হাসা বা সাধারণ জীবনযাপনের চেষ্টা করা তাদের কাছে যেন এক ধরনের নীরব প্রতিরোধ। বিশ্বকাপ বা যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে যখন মরক্কো, মিশর, আলজেরিয়া বা তিউনিশিয়ার মতো কোনো আরব দেশ খেলে, তখন গাজাবাসীদের উদ্দীপনা বহুগুণ বেড়ে যায়। গাজার একটি ক্যাফেতেও দেখা গেল অসাধারণ এক দৃশ্য। পুরো ক্যাফে জুড়ে শোভা পাচ্ছে মরক্কো, মিশর, কাতার সহ বিভিন্ন মুসলিম দেশের পতাকা।
ক্যাফের মালিক দুটি বিকল্প বিদ্যুৎ লাইন এবং একটি ব্যাকআপ ব্যাটারির ব্যবস্থা করেছেন। মধ্যরাতেও যেন ম্যাচগুলো নির্বিঘ্নে দেখা যায়, সেজন্যই তার এই আপ্রাণ চেষ্টা। যে কোনো সময় হামলা হতে পারে জেনেও ফুটবলের ভালোবাসায় এই ক্যাফেতে হাজির হয়েছেন অনেকে। গত 3 বছর ধরে আমরা জাতিগত নিধন ও যুদ্ধ মোকাবেলা করে আসছি, এখনো করে যাচ্ছি। তারই মাঝে দাঁড়িয়ে আজ আমি একটি ক্যাফে থেকে আপনাদের সাথে কথা বলছি। এই ক্যাফেটিও যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। এমনকি এখন যে ম্যাচটি আমি দেখছি তা শেষ করে ফেরার পথে আমার ঠিক পাশের কোনো জায়গায় বোমা পড়তে পারে এবং আমি প্রাণ হারাতে পারি। কিন্তু এত সব কষ্ট আর দুর্দশার মধ্যেও আমরা থেমে নেই। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা আমাদের জীবন চালিয়ে যাব এবং খেলা দেখা বন্ধ করব না। যুদ্ধ পরিবার এবং সমাজকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই পরিস্থিতিতে ফুটবল ম্যাচগুলো মানুষকে আবার একসাথে জড়ো হওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু খেলা দেখাই নয়, গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝেই ছোট ছোট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও স্থানীয় ভলান্টিয়াররা শিশুদের মানসিক চাপ কমাতে খেলার ব্যবস্থা করে দিচ্ছেন। ধ্বংসস্তূপের মাঝেই শিশুদের ফুটবল খেলার এই দৃশ্য নজর কাড়ছে বিশ্ববাসীর। ফিলিস্তিনিদের খেলাধুলাকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার ক্রীড়া অবকাঠামো এবং ক্রীড়াবিদদের ওপর হামলা চালানো হয়েছে। এবারের যুদ্ধটি আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে তীব্র, ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। আমরা এমন এক ধ্বংসযজ্ঞের কথা বলছি যেখানে বড় ছোট স্টেডিয়াম, ক্লাব এবং স্পোর্টস একাডেমি সহ প্রায় 285টি ক্রীড়া অবকাঠামোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে আমাদের 1000-এরও বেশি অ্যাথলেট ও ক্রীড়াবিদ শাহাদাত বরণ করেছেন। মনোবিজ্ঞানীদের মতে, যখন মানুষ দীর্ঘ সময় ধরে তীব্র আতঙ্ক এবং ট্রমার মধ্যে থাকে, তখন মস্তিষ্ক একটু স্বস্তির জন্য এসকেপিজম বা সাময়িক মুক্তির পথ খোঁজে। ফুটবল ম্যাচ দেখা গাজার মানুষের জন্য ঠিক তেমনই একটি মাধ্যম। বোমা, ড্রোন আর ক্ষুধার নির্মম বাস্তবতাকে ভুলে গিয়ে 90 মিনিটের জন্য হলেও এক চেনা দুনিয়ায় হারিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ফুটবল বিশ্বকাপ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্বজুড়ে জলবায়ুর স্বাভাবিক ছন্দকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে এক ভয়াবহ প্রাকৃতিক ঘটনা, সুপার এল নিনো। প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া এখন কৃষি, খাদ্য উৎপাদন এবং বৈশ্বিক অর্থনীতির ওপর ফেলছে মারাত্মক চাপ। বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো কৃষি নির্ভর দেশে ধান ক্ষেত শুকিয়ে যাওয়া থেকে শুরু করে খাদ্য ঘাটতি, সবকিছুই নতুন সংকেত দিচ্ছে বিশ্বকে। কিভাবে এই জলবায়ু পরিবর্তন খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে আর এর প্রভাব কতদূর বিস্তৃত হতে পারে, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রকৃতির এক চরম রূপ এল নিনো। যখন প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তখন তাকে এল নিনো বলা হয়। তবে এবার আবহাওয়াবিদরা সাধারণ কোনো এল নিনোর কথা বলছেন না। বিশ্বজুড়ে শুরু হয়েছে এক ভয়াবহ সুপার এল নিনো। যুক্তরাষ্ট্রের নোয়া এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর মতে এই ঘটনা জলবায়ুর স্বাভাবিক নিয়মকে ওলটপালট করে দিচ্ছে। এর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা অনেক অঞ্চলে স্বাভাবিকের চেয়ে 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। সুপার এল নিনোর এই তাণ্ডব সবচেয়ে বেশি আঘাত হেনেছে কৃষিখাতে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার চিরেবন অঞ্চলের চিরচেনা সবুজ আর সোনালী ধানের ক্ষেতগুলো এখন পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় ভাত প্রধান খাদ্য। বছরের যে সময় কৃষকদের ব্যস্ত থাকার কথা ছিল, সে সময় তাদের কপালে চিন্তার ভাঁজ। পানির স্তর এত নিচে নেমে গেছে যে স্বাভাবিক সেচ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তবে চরম এই সংকটের মুখোমুখি হয়েও ইন্দোনেশিয়ার কৃষকরা হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের মতো করে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। সেচ খালের পানি শুকিয়ে যাওয়ায় কৃষকরা নিজ খরচে গভীর নলকূপ খনন করছেন এবং পাম্পের সাহায্যে পানি এনে কোনো মতে ধান ক্ষেত বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তবে এতে চাষাবাদের খরচ অনেক বেড়ে গেছে। পানি কম থাকায় ক্ষেতে আগাছা বেশি জন্মাচ্ছে, যা ধানের পুষ্টি কেড়ে নিচ্ছে।
ইন্দোনেশিয়ার এই সংকট আসলে একটি বিশাল বৈশ্বিক অর্থনৈতিক ও খাদ্য শৃঙ্খলের সংকটের পূর্বাভাস। দেশটির চিরেবন অঞ্চলের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 2015 সালে যেখানে 90,000 টনের বেশি উদ্বৃত্ত চাল ছিল, সেখানে 2026 সালে প্রথম 4 মাসেই প্রায় 2,000 টন চালের ঘাটতি দেখা দিয়েছে। যখন কোনো প্রধান খাদ্যশস্যের উৎপাদন এভাবে ব্যাহত হয়, তখন পুরো বিশ্বের খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনে এর ধাক্কা লাগে। চাল, গম বা ভুট্টার মতো পণ্যের সরবরাহ কমে যাওয়ায় বিশ্ববাজারে হু হু করে বাড়ছে খাদ্যের দাম। এই মূল্যস্ফীতি দরিদ্র ও মধ্যবিত্ত দেশগুলোর অর্থনীতিকে চরম ঝুঁকিতে ফেলছে, যার ফলে সামগ্রিক বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই প্রাকৃতিক দুর্যোগ কি পুরোপুরি বন্ধ করা সম্ভব? এল নিনো একটি প্রাকৃতিক প্রক্রিয়া হওয়ায় একে সরাসরি বন্ধ করার কোনো বোতাম মানুষের হাতে নেই। তবে এর ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব। এর একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান হলো বৈশ্বিক উষ্ণায়ন রোধ করা, কার্বন নিঃসরণ কমানো, কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকে পড়া এবং ব্যাপকভাবে বনায়ন করার মাধ্যমেই কেবল প্রকৃতির এই চরম রূপকে শান্ত করা সম্ভব বলে মনে করছেন গবেষকরা। পাশাপাশি কৃষকদের জন্য খরা সহনশীল আধুনিক জাতের বীজ উদ্ভাবন এবং বৃষ্টির পানি সংরক্ষণের মতো কার্যকরী কৌশল গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, বরং সঠিক পরিকল্পনা আর পরিবেশকে বাঁচানোর মাধ্যমেই মানবজাতিকে টিকে থাকতে হবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় প্রাণঘাতী ভাইরাস ইবোলার প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার নিয়েছে। জাতিসংঘের হিসেবে 1 মাসে অন্তত 196 জনের মৃত্যু আর 8 শতাধিক মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। পরিস্থিতি আরও গুরুতর আকার নেওয়ার আশঙ্কা করছে আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। ইতুরি প্রদেশে প্রায় 1 মাস আগে ইবোলার বিরল বুন্দিবুগীয় প্রজাতির প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, যেখানে প্রাণহানি এরই মধ্যে 140 ছাড়িয়েছে। গত 15 মে প্রথমবার কঙ্গোয় ইবোলা সংক্রমণের কথা জানা যায়। এরপর যতই দিন যাচ্ছে, ব্যাপক সংক্রমণ আর মৃত্যুতে পরিস্থিতি চরম ভীতিকর হয়ে উঠছে। এ বিষয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পরিস্থিতি এতটাই নাজুক যে আফ্রিকায় ইবোলা পরিস্থিতির সর্বকালের রেকর্ড ভেঙে দেবে বলে আশঙ্কা করছে আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি পরিচালক দা ক্যাসায়া। উদ্বেগ প্রকাশ করে 8 শতাধিক মানুষ ইবোলায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন দুজারিক। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী আর সরকারি বাহিনীর পাল্টাপাল্টি সহিংসতার কারণে ইবোলার বিস্তার নিয়ন্ত্রণ আর জরুরি চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইবোলায় আক্রান্ত হলে হঠাৎ তীব্র জ্বর, অতিরিক্ত দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, বমি, ডায়রিয়া আর পেট ব্যথার লক্ষণ প্রকাশ পায়। পরে নাক বা মুখ দিয়ে তীব্র অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণ হতে পারে।